শুভ সন্ধ্যা। সম্মানিত শ্রোতা দর্শকদের স্বাগত জানাই। আমায় শোনা যাচ্ছে কি? আমায় শোনা যাচ্ছে? কেউ একটু জানাবেন প্লিজ। ওকে, শুভ সন্ধ্যা। সম্মানিত শ্রোতা দর্শকদের স্বাগত জানাই। আন্তরিক ধন্যবাদ জানাই বন্ধুবর সৌগত চট্টোপাধ্যায়কে। তিনি অত্যন্ত সুন্দরভাবে আজকের এই বক্তব্যের নান্দিমুখ রচনা করে গেছেন। আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি একাডেমি অফ ফকলোরের সম্পাদক অধ্যাপক মাধুরী সরকার মহোদয়কে, সংস্থার সঙ্গে জড়িত সম্মানিত অধ্যাপক মণ্ডলী এবং লোকসংস্কৃতির একনিষ্ঠ গবেষকদের প্রতি রইল আমার আন্তরিক সশ্রদ্ধ নমস্কার। গবেষক ও ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সনৎ কুমার মিত্র স্মারক বক্তৃতামালায় আমাকে সুযোগ করে দেওয়ার জন্য একাডেমি অফ ফকলোর এই সংস্থার সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের বক্তব্যের বিষয় বরাক উপত্যকার লোক ঐতিহ্য, ইতিহাস ও কিংবদন্তির বিশ্লেষণ। বক্তব্য বিষয়কে আমি তিনটি পর্বে বিন্যস্ত করেছি। প্রথমে আমরা আলোচনা করব যে বরাক উপত্যকার সংক্ষিপ্ত পরিচিতি বিষয়ে, তারপর থাকবে ইতিহাস এবং লোকসাহিত্যে ঐতিহাসিক তথ্য, এবং সর্বশেষ পর্বে থাকছে কিংবদন্তি ও লোকমানস। আসামের দক্ষিণ প্রান্তে অবস্থিত কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি এই জেলা তিনটি নিয়ে যে ভৌগোলিক অঞ্চল, তারই নাম বরাক উপত্যকা। বরাক উপত্যকা বৃহৎ বঙ্গেরই অঙ্গ। এ প্রসঙ্গে অধ্যাপক নিহার রঞ্জন রায় তার বাঙালির ইতিহাস গ্রন্থে জানিয়েছেন, কোট, বরাক ও সুরমা নদীর উপত্যকা তো মেঘনা উপত্যকারই উত্তরাংশ মাত্র। এই দুই উপত্যকার মধ্যে প্রাকৃতিক সীমা কিছু নাই বলিলেই চলে, এবং এই কারণেই প্রাচীন ও মধ্যযুগে পূর্ব বাংলার এই কয়েকটি জেলার, বিশেষভাবে ত্রিপুরা ও ময়মনসিংহ জেলার সংস্কার ও সংস্কৃতি এত সহজে শ্রীহট্ট কাছাড়ে বিস্তার লাভ করিতে পারিয়াছিল। এখনও শ্রীহট্ট কাছাড়ের হিন্দু মুসলমানের সমাজ ও সংস্কৃতি বাংলার পূর্বতম জেলাগুলির সঙ্গে একসূত্রে গাঁথা। বরাক উপত্যকা এককালে ছিল ত্রিপুরা রাজার অধীনস্থ। সেনবংশীয় ত্রৈপুর রাজারা কিরাত রাজ্যে এসে প্রথমে কপিলা নদীর তীরে ত্রিবেগ নামক স্থানে তাদের রাজ্যপাট স্থাপন করেছিলেন। মহারাজ ত্রিলোচনের সময়কাল পর্যন্ত ত্রিবেগেই ছিল ত্রিপুরার রাজধানী। ত্রিলোচনের মৃত্যুর পর তাঁর পুত্রদের মধ্যে রাজ্যলাভ নিয়ে মতবিরোধ দেখা দিলে রাজা দক্ষিণ ত্রিবেগ ত্যাগ করে বড়বক্র বা বরাক নদীর উজানে কলংমা, এর বর্তমান নাম রাজনগর, এই রাজনগর নামক স্থানে রাজধানী স্থানান্তরিত করেন। স্বাধীনতার পূর্ববর্তীকাল পর্যন্ত বরাক উপত্যকার পরিচিতি ছিল সুরমা উপত্যকা নামে। 1874 সালে গভর্নর জেনারেল নর্থ ব্রুকের সময়ে শিডিউল ডিস্ট্রিক্ট অ্যাক্ট 14 অনুসারে ব্রিটিশ রাজ অর্থনৈতিক সমতা ও শাসনকার্য পরিচালনার সুবিধার্থে ব্রহ্মপুত্র উপত্যকা ও কিছু পার্বত্য অঞ্চল নিয়ে চিফ কমিশনার শাসিত স্বতন্ত্র আসাম প্রদেশ গঠনকালে শ্রীহট্ট কাছাড় জেলা দুটিকে আসামের সঙ্গে যুক্ত করে দেয়। এর আগে শ্রীহট্ট জেলা ছিল ঢাকা বিভাগের অধীনস্থ।
এ প্রসঙ্গে আমাদের এডওয়ার্ড গেট তার হিস্ট্রি অফ আসাম গ্রন্থে লিখছেন, Although Sylhet may at times have formed part of the ancient kingdom of Kamrupa, it was never during the historical period included in Assam. But when the chief commissionership of Assam was created, Sylhet was incorporated in the new province. 1874 সাল থেকে 1947 সাল পর্যন্ত শ্রীহট্ট কাছাড় জেলাকে সুরমা নদীর নামানুসারে সুরমা উপত্যকা নামে অভিহিত করা হতো। তারপর রাজনৈতিক মহলে শ্রীহট্ট জেলা ভারতভুক্ত হবে না পাকিস্তানভুক্ত হবে এ নিয়ে দেখা দিল মতবিরোধ। এই মতবিরোধের অবসান ঘটাতে 1947 সালের 6 ও 7 জুলাই সম্পন্ন হয় গণভোট। গণভোটের রায়ে 16টি তানা নিয়ে গঠিত জেলাটির 12.5 তানা চলে গেল পাকিস্তানে, আর 12.5 তানা থাকলেও ভারতবর্ষে। এই 3.5 তানা নিয়ে গঠিত হলো করিমগঞ্জ মহকুমা। 1947 থেকে 1983 সাল পর্যন্ত এই উপত্যকার সাধারণ পরিচিতি ছিল তখন কাছাড় জেলা নামে। 1983 সালে করিমগঞ্জ মহকুমা জেলা স্তরে উন্নীত হবার ফলে কাছাড় ও করিমগঞ্জ জেলা দুটি নিয়ে অঞ্চলটি বরাক উপত্যকা পরিচিতি লাভ করলো। তারপর 1989 সালে হাইলাকান্দি মহকুমা জেলার মর্যাদা লাভ করার পর বরাক উপত্যকা নামক ভৌগোলিক পরিচয়টি আরও সুদৃঢ় হল। বরাক উপত্যকার জাতি, ধর্ম, ভাষা, সংস্কৃতির দিকে তাকালে বিস্ময়ে অবাক হতে হয়। ভারতীয় আর্য, অস্ট্রিক, দ্রাবিড়, ভোটচিনা, ভারতের মূল এই 4টি ভাষা পরিবারের নানা শাখা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ প্রভৃতি নানা ধর্মাবলম্বী লোকেদের বসবাসে যে বর্ণাঢ্যতা পরিলক্ষিত হয় তা দেখেই পণ্ডিতেরা এই উপত্যকাকে নৃতাত্ত্বিক উদ্যান বলে অভিহিত করেছেন। এই উপত্যকার পূর্বে মণিপুর রাজ্য, পশ্চিমে বাংলাদেশের শ্রীহট্ট জেলা, উত্তরে আসামের উত্তর কাছাড় পার্বত্য জেলা এবং দক্ষিণে মিজোরাম রাজ্য। এর ভৌগোলিক আয়তন মোট 6,922 বর্গ কিলোমিটার, জনসংখ্যা আনুমানিক 34 লক্ষ। এই হলো বরাক উপত্যকা। আমাদের দ্বিতীয় পর্বের আলোচনার বিষয় ইতিহাস ও লোকসাহিত্যে ঐতিহাসিক তথ্য। ইতিহাস শব্দটি দুটি শব্দের সমন্বিত রূপ, ইতিহ ও আস। ইতিহ শব্দে ঐতিহ্য বোঝায় আর আস অর্থ বার্তা। তাহলে ইতিহাসের অর্থ দাঁড়ায় ঐতিহ্য বার্তা, কিংবা বলা যায় ইতিহাস হলো কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা কোনো ঘটনার বা ঘটনাসমূহের নির্দিষ্ট কালের অবিকল বর্ণনা। ইংরেজি হিস্টোরি শব্দের উদ্ভব হয়েছে গ্রিক ভাষা থেকে। গ্রিক ভাষায় শব্দটির অর্থ পুরনো দিনের অনুসন্ধান, মানুষের অতীত জীবনযাত্রার কাহিনী ইতিহাস। ইমানুয়েল কান্টের ভাষায় ইতিহাস হলো কালের স্রোতধারায় মানুষের কার্যক্রমের দলিল। বিখ্যাত ইতিহাসবিদ এডওয়ার্ড হেলেট কার লিখছেন, ঐতিহাসিক হচ্ছেন বর্তমান অংশ এবং তথ্যগুলো অতীতের। ঐতিহাসিক ও ইতিহাসের তথ্য দুইয়ের দরকার দুটিকেই। তথ্য ছাড়া ঐতিহাসিক অমূল ও ব্যর্থ, ঐতিহাসিক ছাড়া তথ্যেরা মৃত ও অর্থহীন। অতএব কাকে বলে ইতিহাস? এই প্রশ্নে আমার প্রথম উত্তর ঐতিহাসিক ও তার তথ্যের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়ার এটি এক অন্তহীন সংলাপ। ইতিহাসের যথার্থ পরিচয় নিহিত থাকে লোকজীবনের সামগ্রিক অভিজ্ঞানের মধ্যে। অধ্যাপক পল্লব সেনগুপ্ত জানান, ইতিহাস মানে শুধু রাজা রাজরাদের যুদ্ধ বিগ্রহের কাহিনী কিংবা সিংহাসন প্রাপ্তি চ্যুতির তারিখনামা নয়। দেশকালের পরিপ্রেক্ষিতে বিশেষ বিশেষ সমাজের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক চেহারার ধারাবাহিকতাও যে ইতিহাস, একথা আজ সমাজবিজ্ঞানী মাত্রেই স্বীকার করেন। অতীতের ঘটনাবলী থেকে মানুষ যে অভিজ্ঞতা সঞ্চয় করে তার মাধ্যমেই সে তার বর্তমান জীবনচিত্রকে উপলব্ধি করতে সক্ষম হয়। এই প্রসঙ্গে এডওয়ার্ড হেলেট কার লিখছেন,
The past is intelligible to us only in the light of the present, and we can fully understand the present in the light of the past. To enable man to understand the society of the past and to increase his mastery over the society of the present is the dual function of history. অর্থাৎ ইতিহাস আমাদের শেখায় বর্তমানের দৃষ্টিতে অতীতকে দেখা, অন্যদিকে অতীতের প্রেক্ষিতে বর্তমানকে বিশ্লেষণ করা। লোকসংস্কৃতি বিজ্ঞানের আলোচনার ক্ষেত্র বিভিন্ন লোকগোষ্ঠীর যাপনচিত্র, তাদের বিচিত্র অভিজ্ঞতা ও পরম্পরাগত ঐতিহ্য, তাদের উৎসব, অনুষ্ঠান, বিশ্বাস, সংস্কার, আচার, শিল্প, প্রযুক্তি, বিনোদন, মৌখিক সাহিত্য, এগুলির যুক্তিসঙ্গত বিশ্লেষণের মাধ্যমে সমাজ বিবর্তনকে তুলে ধরা এবং অবশ্যই তাত্ত্বিক কাঠামো নির্মাণও লোকসংস্কৃতি চর্চার অন্যতম লক্ষ্য। লোকজন সমাজ জীবনের নানা অভিব্যক্তিকে ধরে রাখে তাদের মৌখিক সাহিত্যের মাধ্যমে, আর উত্তরকালে তাদের সৃষ্টি সম্ভারের আলোকে গবেষকগণ সমাজ বিবর্তনের স্পষ্ট রূপরেখা তৈরি করেন। বাস্তবিক লোক সাহিত্য ও লোক সংস্কৃতির সাহায্য ছাড়া কোনো গোষ্ঠী বা কোনো অঞ্চলের আর্থসামাজিক ইতিহাস রচনা অসম্ভব। কিংবা উল্টো করে বলা যায়, কোনো জাতির বা জনজাতির কিংবা কোনো অঞ্চলের ইতিহাস রচনার ক্ষেত্রে লোক সাহিত্য ও লোক সংস্কৃতির উপকরণগুলি ঐতিহাসিককে টুকরো টুকরো তথ্যের যোগান দেয় বা যোগান দিতে পারে। লোকসাহিত্য কীভাবে ইতিহাসের তথ্যের যোগান দিতে পারে এ নিয়ে আমরা এবার কয়েকটি দৃষ্টান্ত দিচ্ছি। প্রথমে আমি একটা চড়ার উল্লেখ করছি। চড়াটি হচ্ছে এরূপ: ইকির মিকির চামচিকির চামে কাটা মজুমদারের হাড়িগুটি, দোয়ারে বসে চালকুটি, চালকুটিতে হলো বেলা, ভাত রাত্রে দুপুরবেলা ইত্যাদি। এই চড়াটিতে বর্ণিত তিন মজুমদার, এরা হলেন নদিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা ভবানন্দ মজুমদার, সাবর্ণ চৌধুরীর পূর্বপুরুষ লক্ষ্মীকান্ত মজুমদার এবং বাঁশবেড়ি রাজবংশের প্রতিষ্ঠাতা জয়ানন্দ মজুমদার। উল্লেখ্য, মুঘল আমলে বাংলায় ভূমি জরিপ ও রাজস্ব সংগ্রহের বিশেষ দায়িত্বে ছিলেন এই তিন মজুমদার। ছড়াটিতে রাজস্ব সংগ্রহে তাঁদের যে শাসন ও শোষণের নিষ্ঠুরতা, এই চিত্রটি পরিলক্ষিত হয়। বাংলাদেশে বর্গির আক্রমণের চিত্র আমরা পাই ছেলে ঘুমালো পাড়া জোড়ালো বর্গি এলো দেশে এই চড়াতে। 19 শতকের বাংলায় জাত কাঠামোর মজবুত ভিত ও তা ক্রমে ভেঙে পড়ার বাস্তব ছবি লুকিয়ে রয়েছে একটি প্রবাদে: জাত নিল 3 সেনে, উইলসন, স্টিশন আর কেশব সেনে। ইতিহাস জানায় আমাদের যে দেশ বিভাগ ও পাকিস্তানের দাবি বাস্তবে রূপায়ণের জন্য স্বাধীনতার 1 বছর আগে মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে 27 ও 28 জুলাই 1946 খ্রিস্টাব্দে মুম্বাইতে অনুষ্ঠিত সর্বভারতীয় মুসলিম লীগের জাতীয় সভায় গৃহীত হয়েছিল প্রত্যক্ষ সংগ্রাম বা ডাইরেক্ট অ্যাকশন কর্মসূচি। এরই ফলশ্রুতিতে কলকাতা দাঙ্গা, ইতিহাসকে এত দি গ্রেট ক্যালকাটা কিলিং। কিন্তু মুসলমানরা এতে ব্যর্থ হয়েছিল, কারণ কলকাতায় হিন্দুরা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছিল। কিছুদিন পর পরিকল্পিতভাবে হিন্দু নিধনের জন্য বেছে নেওয়া হয়েছিল নোয়াখালীকে। শুরু হয় নোয়াখালী অপারেশন। এই নোয়াখালী অপারেশনের অন্যতম নেতা ছিল মুসলিম লীগের গোলাম সরোয়ার। কলকাতা দাঙ্গার প্রতিশোধ নেবার জন্য অপারেশন নোয়াখালী ছিল তারই মস্তিষ্কপ্রসূত। নোয়াখালীর ব্যাপক হিন্দু নিধনের পরিকল্পনার নায়ক গোলাম সরোয়ারকে নিয়ে মুসলমান সমাজ সেদিন যে সমস্ত চড়া বেঁধেছিল তার একটি এরূপ: হুঞ্চেন্নিও মিয়া ভাই, গোলাম সরোয়ার মিয়ার মতন কাট্টি মাইন্স একটি নাই। সেখানকার পরিস্থিতি তখন এমন ছিল যে 2-3 জন হিন্দু মিলে কথা বললে মুসলমানেরা ঠাট্টা করে ছড়া কাটত: ওহে পূর্ব পাকিস্তানের বাসরি, দেখো বর্ণ হিন্দু কথা কয়, হাত টাড়ি মুখ টাড়ি। লোকসাহিত্য সংস্কৃতিতে এরূপ অজস্র উপাদান আছে যেগুলি ঐতিহাসিককে ইতিহাস রচনার পাথুরে প্রমাণ যোগান দিতে পারে। লোকসমাজ সৃষ্টিশীল, নিজের অজান্তেই তারা সমাজের পরিবর্তন ও
ও বিবর্তনকে ধরে রাখে স্মৃতির পাতায়। নতুনভাবে কোনো কিছুর প্রচলন কিংবা উদ্ভাবনকে সৃষ্টিশীল লোকসমাজ ধরে রাখে তাদের অভিজ্ঞতায়। বরাক উপত্যকার শিলচরে প্রথম রেল লাইন স্থাপন ও রেলগাড়ি চলাচলের ইতিহাস নিয়ে আলোচনা করতে হলে লোকজনের রচনার দ্বারস্থ হওয়া ছাড়া গত্যন্তর নেই। ইংরেজ আমলে রেল লাইন স্থাপন এবং রেলগাড়িতে চড়া যাত্রীদের বর্গগত বিভাজনের বৃত্তান্তকে লোককবি পরম উপভোগ্য করে তুলেছেন নিচের এই গানটিতে। কিরে ইংরেজের কারখানা, কোন কারিগর গড়ছে গোড়েল, পাইলাম না তার ঠিকানা। লোয়া দিয়া গড়ল চাকা, কাঠের বানায় কুঠি, নবকোঠায় নবরঙ্গের মানুষ যাইগো দেখা। ফার্স্ট ক্লাসে সাহেব বিবি, বাবুর মধ্যম কোঠা, নিচ ক্লাসে বঞ্জত, পুলিশ পিয়ন পেদা। মাঠের উপর লাইন বসাইছে পাত্তর লোয়া দিয়া, কেরার মতো চলে গো গাড়ি, উক্কার দুমা ছাড়িয়া। বরাক উপত্যকায় জাতির জনক মহাত্মা গান্ধীর প্রথম আগমন 1921 খ্রিস্টাব্দে। গান্ধীজির এই আগমন উপলক্ষে বিরাট এক জনসমাবেশের আয়োজন করা হয়েছিল শিলচর ঈদগার মাঠে। এই প্রত্যন্ত অঞ্চলে জাতীয় স্তরের এক নেতার আগমনে আনন্দের জোয়ারে ভেসেছিল উপত্যকার সর্বস্তরের জনগণ। আনন্দের উত্তাপ ছুঁয়ে গিয়েছিল লোকমনকেও। গান্ধীজির এই আগমনকে কেন্দ্র করে লোককবি সেদিন রচনা করেছিলেন একটি ধামাইল গান, এবং গানটি একসময় খুব জনপ্রিয়তা অর্জন করেছিল। গানটি এরূপ: গান্ধী বড় লোক গো সখী, গান্ধী বড় লোক, এগো গান্ধীরাজে দিছে সড়ক, জল ভরিবার সুখ। পুষ্কন্নীর চাইরো পাড়ে নানান জাতি ফুল, এগো চাম্পা ফুলের মধু খাইয়া ভ্রমর বেয়াকুল। সকালে যে আইলো গাড়ি, রইল বদরপুর, এগো বদরপুরের স্টেশনে লাগছে গণ্ডগোল। সকালে যে আইলো গাড়ি, বিকালে যে গেল, এগো দোয়ার কুলিয়া দেখুন, কত সাহেবের মেল। 1857 খ্রিস্টাব্দে সংগঠিত সিপাহী বিদ্রোহকে যদি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে ধরা হয়, এবং অনেক ঐতিহাসিক এরূপ মত পোষণ করেছেন, তাহলে দেখব যে জাতীয়তাবাদ ও স্বাদেশিকতার মন্ত্রোচ্চারণও মূলত সেই সময় থেকেই। বিদেশি শাসন থেকে মুক্তি লাভ করতে হলে জাতি গঠন ও স্বদেশপ্রেম যে একান্ত আবশ্যক, এদেশের শিক্ষিত মানুষ সেদিন সেই সত্য মর্মে মর্মে অনুধাবন করতে পেরেছিলেন। পরাধীন ভারতে জাতীয়তাবাদের বীজ বপনকারী বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে নবজাগরণের প্রভাবে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিতরাই ভারতবর্ষে প্রথম জাতীয়তাবাদী চেতনার সঞ্চারে ব্রতী হয়েছিলেন। কালক্রমে এই চেতনা দেশের সর্বস্তরের জনমানসে প্রভাব বিস্তার করেছিল। জাতীয়তাবাদ তথা স্বাদেশিকতার অন্যতম বৈশিষ্ট্য হল দেশের অতীত ঐতিহ্যের প্রতি দেশবাসীকে জাগরুক করে তোলা। 1900 থেকে বাংলাদেশে এই বিশেষ উদ্দেশ্য সাধনে সদর্থক ভূমিকা পালন করেছিল লোকসাহিত্য ও লোক সংস্কৃতি চর্চা। তারপর 1905 খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গের প্রস্তাব ও তার বিরুদ্ধে আন্দোলনের ফলস্বরূপ স্বদেশ চেতনার জোয়ার জলে সিক্ত হয়েছিল বাংলার সর্বস্তরের জনমন। গ্রাম শহর শিক্ষিত নিরক্ষর নির্বিশেষে সবাই সেদিন কোট রবীন্দ্রনাথের ভাষায় সেবার দ্বারা, ত্যাগের দ্বারা, তপস্যার দ্বারা, জানার দ্বারা, বোঝার দ্বারা আনকোট স্বদেশকে আত্মার পরম আত্মীয় করে তুলেছিল। স্বদেশ চেতনার এই ঢেউ প্লাবিত করেছিল প্রত্যন্ত বরাক উপত্যকার জনমানসকেও। স্বাদেশিকতাকে অবলম্বন করে লোককবিরা সেদিন রচনা করেছিলেন বহু পদ। এরূপ একটি বিয়ের গান: শুনো সবেই করহে শ্রবণ, স্বদেশী ভোজনে বইচৈন হইয়া হর্ষমন। স্মরণ কাঠে হর্ষমনে স্বদেশী বস্ত্র পরিধানে, গ্লাস বাটি স্বদেশী রকম, পাকের ঘরের যত নারী স্বদেশী কাপড় পরিধান করি, পাক হইয়াছে স্বদেশী রকম। বিলাতি লবণ চারা পাক হইয়াছে কেবল তুরা, ইহাতে নাই সন্দেহের কারণ। স্বদেশী ময়দা স্বদেশী ঘৃত, পিষ্টক হইয়াছে দেশি যত, দধি দুগ্ধ স্বদেশী রকম। দীননাথ কাঙ্গালে কয়, শুনো সব মহাশয়, ভোজন পরে বলিও সবে বন্দে মাতরম। ইতিহাস জানায়
1952 থেকে 1971 খ্রিস্টাব্দ পর্যন্ত কংগ্রেস দলের নির্বাচনী প্রতীক চিহ্ন ছিল জোয়ালবাদা একজোড়া বলদ, এ পেয়ার অফ বুলকস ক্যারিং ইয়ক। কিন্তু 1969 খ্রিস্টাব্দ থেকে কংগ্রেস দলে অন্তর্কোন্দল দেখা দিলে ইন্দিরা গান্ধী কংগ্রেস আর নামে একটি নতুন দল গঠন করেছিলেন। নবগঠিত কংগ্রেস আর দলের নির্বাচনী প্রতীক চিহ্ন ছিল বাচ্চা সমেত একটি গাভী। প্রতীক চিহ্নের এই পরিবর্তনকে কেন্দ্র করে বিপক্ষের রাজনৈতিক দলের সমর্থকদের মুখে মুখে উচ্চারিত হতে শোনা গেছে একটি ব্যঙ্গাত্মক ছড়া, ইন্দিরা গো মাই, আগে আছলো জোড়া বলদ, এখন কেনে গাই। পরবর্তীকালে দলের প্রতীক চিহ্ন বদলে হলো হাত। সেটি হয়েছে মূলত 1980 খ্রিস্টাব্দের পরবর্তীকালে। তখন এই চড়াটির সঙ্গে যুক্ত করা হলো আরও দুটি পংক্তি, ইন্দিরা গো মাই, আগে আছলো জোড়া বলদ, এখন কেনে গাই, এমন সময় হাত বাড়াইলাই, দিবার কিছু নাই। সময়ের অভিক্ষেপকে এভাবেই ধরে রাখে সৃষ্টিশীল লোকসমাজ। ঐতিহাসিক ঘটনা লোকমানসে কীরূপ চাপ ফেলে তার প্রকৃষ্ট প্রমাণ জঙ্গিয়ার গীত নামক এই উপত্যকার একটি ঐতিহাসিক গীতিকা। 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের দাবানল যখন ছড়িয়ে পড়েছিল সমগ্র দেশময়, সেই দাবানলের আঁচ লেগেছিল সেদিন পূর্ব বাংলার চট্টগ্রামেও। গোড়া ব্রিটিশ বাহিনীর অপশাসন ও জুলুমের বিরুদ্ধে গর্জে উঠেছিল চট্টগ্রামের 34 নং দেশীয় সিপাহীরা। জনৈক দেশীয় সুবেদারের শিশুপুত্রের আকিকা অনুষ্ঠানের শিরিনি ইংরেজ সাহেব অপবিত্র করে দিলে ক্রোধান্বিতা সুবেদার গৃহিণী রুদ্রমূর্তি ধারণ করে সাহেবের বাংলোয় গিয়ে তাকে হত্যা করে। এই হত্যার ঘটনা থেকে বিদ্রোহের সূত্রপাত। চট্টগ্রামের রংতুলি ময়দানে হয় প্রথম সম্মুখ সমর। ব্রিটিশ বাহিনীর পর্যাপ্ত গোলাবারুদের মোকাবিলা করতে না পেরে দেশীয় সিপাহীরা মণিপুরে আশ্রয় নেবার উদ্দেশ্যে পলায়ন করে। পিছু ধাওয়া করা গোড়া বাহিনীর সঙ্গে তাদের বাড় কয়েক কণ্ডযুদ্ধ হয়। বরাক উপত্যকার করিমগঞ্জ জেলার লাথুর যুদ্ধে দেশীয় সৈন্যদের চরম বিপর্যয় ঘটে স্থানীয় জমিদার কালামিয়ার বিশ্বাসঘাতকতায়। শহীদ হন বিদ্রোহের নায়িকা সুবেদার গৃহিণী। সেখান থেকে উদ্দিষ্ট গন্তব্যের লক্ষ্যে পৌঁছানোর জন্য পলায়নপর দেশীয় সিপাহীদের বিপর্যয়ের করুণ কাহিনীকে লোককবি অমর করে রেখেছেন জঙ্গিয়ার গীত নামক ঐতিহাসিক গীতিকাটির মাধ্যমে। এতকাল গীতিকাটি স্মৃতি ও শ্রুতি পরম্পরায় প্রচলিত ছিল। 1979 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে করিমগঞ্জ শহর থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত ইনাদপুর গ্রামের গায়েন হাজি আশফর আলীর কাছ থেকে 1344 চরণ সম্বলিত এই গীতিকাটি প্রথম সংগ্রহ করে এর লেখ্যরূপ দিয়েছিলেন প্রয়াত অধ্যাপক সুবীরকর মহাশয়। বরাক উপত্যকার কেউ অবশ্য এই যোদ্ধাদের দলে যোগ দেননি, তবে তাদের প্রতি বরাকবাসীর যে নৈতিক সমর্থন ছিল এই অঞ্চলে রচিত জঙ্গিয়ার গীত তারই প্রমাণ। গীতিকার মূল কাহিনী দুটি পর্বে বিভক্ত। প্রথম পর্বে চট্টগ্রাম থেকে পলায়নপর বিদ্রোহী যোদ্ধাদের লাথুর লড়াই পর্যন্ত ঘটনা বিধৃত। এই অংশে গাথাটির ধ্রুব পদ হিসেবে বারবার উচ্চারিত হয়েছে ও বা আল্লাহ দিন ঘিরিল রে, এই পদটি। গাথার দ্বিতীয় পর্যায়ে বিধৃত লাথু থেকে বদরপুর পর্যন্ত পলায়নপর অবস্থায় যোদ্ধাদের করুণ মর্মস্পর্শী কাহিনী। এই পর্বের ধ্রুবপদ, জঙ্গিয়ায় কান্দে রে ও আল্লাহ বনর ঘাস কাইয়া, সুবেদার বাদুরে কান্দন ওই দিনর লাগিয়া। মৌখিক এই গীতিকাটি ছাড়াও এই অঞ্চলের বিক্ষিপ্ত কিছু লোকসঙ্গীতেও ধরা পড়েছে ঐতিহাসিক এই বিদ্রোহের রূপটি। আমি দুটি লোকসঙ্গীতের উল্লেখ করছি। 1, যাইও না ভাইরে লাথুর বাজারে দিয়া, শয়ে শয়ে সিপাই আইসুন ইংরেজ খেদিয়া। 2, জঙ্গা আইলারে লাতুর পন্ত দিয়া, তারে দেখি ইংরেজ ভাগে জৈন্তা পাড়ো গিয়া। লাথুর লড়াইতে মরি গেলা কত হায় রে হায়, দরজা মারো তড়া করি ধরি নিবা নায়। লোকসাহিত্যের সবচেয়ে অনালোচিত বিষয়টি হল স্থান নাম। ইতিহাসের পুনর্গঠনে স্থান নাম অধ্যয়নের গুরুত্ব অপরিসীম। এ প্রসঙ্গে K.M. জর্জের একটি উক্তি বিশেষভাবে প্রণিধানযোগ্য। তিনি বলছেন, কোট, প্লেস নেমস এম্বডি ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল ফর দ্য রিকনস্ট্রাকশন অফ হিস্ট্রি।
The names which remain on our maps can supply us with traces of history of nations that have left us no other materials. স্থান নামকে বলা হয় প্রত্নতত্ত্বের ফসিল আর ইতিহাসের পাদটিকা। বরাক উপত্যকার কাছারি রাজবংশাবলীর স্মৃতিবিজড়িত স্থান নাম, করিমগঞ্জের প্রতাপগড় অঞ্চলের নবাব রাধারাম চৌধুরীর স্মৃতিবিজড়িত স্থান নাম, 1824 খ্রিস্টাব্দের ব্রহ্মযুদ্ধের স্মৃতিবাহী স্থান নাম, এরূপ অজস্র স্থান নাম আছে যেগুলো অধ্যয়নের মাধ্যমে এই অঞ্চলের সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের পাশাপাশি রাজনৈতিক ইতিহাসও পুনর্গঠন সম্ভব। আমি কয়টি স্থান নামের কারণ উল্লেখ করছি। বরাক উপত্যকার কাছারি রাজবংশাবলীর স্মৃতিবিজড়িত স্থান নামের একটি হচ্ছে কাশপুর। কাশপুর নামটি ডিমাচা কাছারিদের দেওয়া। এর পূর্ব নাম ছিল ব্রহ্মপুর। ত্রৈপুর রাজাদের শাসন উৎখাত করে কাছারি কোচ আধিপত্য বিস্তার করেছিলেন কোচ সেনাপতি চিলারায়। ডিমাচারা কোচদের বলতো কুসুচা। এই কুসুচাঁদের পুর থেকে কুসুপুরই পরবর্তীকালে হল কাশপুর। অবশ্য ঐতিহাসিক রাজমোহন নাথ এ প্রসঙ্গে ভিন্ন মত পোষণ করেছেন তার অ্যান্টিকুইটিস অফ কাছাড় নামক গ্রন্থে। তার মতে কাশপুর নামকরণ হয়েছে কাঁচ ভূমি থেকে। কাছারি রাজারা ত্রিপুরা রাজার থেকে কাঁচ হিসেবে এই জমি পেয়েছিলেন বা জায়গা পেয়েছিলেন বলে এর নাম হয়েছে কাশপুর। তিনি লিখছেন, তাম্রধ্বজ সিং migrated to the south and established his capital in the Borak Valley, which his predecessor obtained as a Khas from the Tippara king and named the city as Kashpur. করিমগঞ্জের প্রতাপগড় অঞ্চলের নবাব রাধারাম চৌধুরীর স্মৃতিবিজড়িত অনেকগুলো স্থান নাম আছে, যেমন তানারটিলা, রাজবাড়ি, কেল্লাবাড়ি, কোদালিবাড়ি ইত্যাদি। আমি কোদালিবাড়ি নামের স্থানের নামকরণের কারণটি উল্লেখ করছি। প্রতাপগড়ের নবাব রাধারাম 1786 খ্রিস্টাব্দে কোম্পানির রাজস্ব প্রদান বন্ধ করে দিয়ে কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠেছিল। বিদ্রোহী রাধারামকে দমন করার জন্য শ্রীহট্টের তদানীন্তন কালেক্টর লিন্ডসে ডেভিডসনের নেতৃত্বে সনবিল দিয়ে একদল সেনা প্রেরণ করেন। সুচতুর রাধারাম সেই খবর জানতে পেরে চরগোলা থেকে প্রায় 4 কিলোমিটার উত্তরে সনবিলের পশ্চিম পাড়ের এক জঙ্গলাকীর্ণ অঞ্চলে মাটি খোদাই করে সৈন্য মজুত রাখার জন্য এক গোপন আস্তানা তৈরি করেছিলেন। খোদাই করে সেনাঘাঁটি তৈরি করা হয়েছিল বলে এই জায়গার নাম হয়েছে কোদালিবাড়ি। বর্তমানে স্থান নামটি বিকৃতকরণের ফলে এর নাম হয়ে গেছে কুদালি, এর প্রকৃত নাম কোদালিবাড়ি। এরূপ আরেকটি নাম কাঠাবাড়ি। ত্রিপুরা রাজ্যের উত্তর দিকে পার্বত্য অঞ্চলে রাজা লারু নামে এক প্রতাপশালী কুকি সর্দার ছিলেন। 1843 খ্রিস্টাব্দে তার মৃত্যু হলে ছেলে লাল চোকলা নরমুণ্ড ও দাসদাসী সমেত বীর পিতার শ্রাদ্ধ কার্য সম্পাদনা করতে মনস্থির করলেন। সেই উদ্দেশ্যে 1844 খ্রিস্টাব্দের 6 এপ্রিল প্রতাপগড়ের কচুবাড়ি নামক গ্রাম থেকে 20টি নরমুণ্ড ও 6টি দাসদাসী সংগ্রহ করেছিলেন। কুকিরা যে স্থানে 20 জন প্রজা কেটে মুন্ড সংগ্রহ করেছিল সেই স্থানের নাম হয়েছিল পরবর্তীকালে কাঠাবাড়ি। 1824 খ্রিস্টাব্দে ব্রহ্মযুদ্ধের স্মৃতিবাহী একটি স্থান নাম হচ্ছে লালাং। 1824 খ্রিস্টাব্দে ব্রহ্মপুরের বা ব্রহ্মরাজের সেনারা মণিপুর আক্রমণ করলে গম্ভীর সিং মণিপুর ত্যাগ করে শ্রীহট্টে এসে সেখানকার ইংরেজ সরকারের শরণাপন্ন হয়েছিলেন। ইংরেজ সরকার গম্ভীর সিংকে সেনাপতি পদে নিয়োগ করে ব্রহ্মরাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। কাছাড়ে ব্রহ্মসৈন্যকে প্রতিহত করতে ব্রিটিশ সরকারের অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গম্ভীর সিং অশেষ বীরত্বের পরিচয় দিয়েছিলেন। যে স্থানে গম্ভীর সিং তার 500 সেনা নিয়ে যুদ্ধযাত্রার জন্য প্রস্তুতি নিয়েছিলেন সেই স্থানের নামই হয় পরবর্তীকালে লালাং। উল্লেখ্য, মিতেই ভাষায় লালাং শব্দের অর্থ যুদ্ধের প্রস্তুতি। প্রতাপগড়ের রাজা মালিক প্রতাপের কীর্তিগাথা জড়িত একটি স্থান নাম হচ্ছে মুন্ডমালা। প্রতাপগড়ের প্রথম মুসলমান রাজা ছিলেন মালিক প্রতাপ। তাঁরই নামে প্রতাপগড় নামকরণ।
মালিক প্রতাপের সময় প্রতাপগড় ছিল ত্রিপুরা রাজ্যের অধীনস্থ। প্রতাপের পূর্বে ত্রৈপুর রাজের আনুগত্য লাভ করে আমির আজফর নামক এক জমিদার সেখানে বসতি স্থাপন করেছিলেন। ত্রৈপুর রাজ দ্বিতীয় প্রতাপ মাণিক্য কর্তৃক রাজা উপাধি প্রাপ্ত মালিক প্রতাপ আজফরের পরিত্যক্ত জঙ্গলাকীর্ণ বসতবাড়ি সংস্কার করে রাজবাড়িতে পরিণত করেন। প্রতাপগড় অঞ্চলে প্রচলিত একটি লোকগীতিতে এই রাজবাড়িটির উল্লেখ রয়েছে। মঞ্চল যাইরে প্রতাপগড়ের রাজবাড়ি দেখিয়াইরে, পানিত কান্দে পানি কাউরি, হুকনাথ কান্দে ভেরি, কাঠার জঙ্গল লাগিয়া রইছে আজফরের বাড়ি, মঞ্চল যাইরে প্রতাপগড়ের রাজবাড়ি দেখিয়াইরে। মালিক প্রতাপের মৃত্যুর পর প্রতাপগড়ের শাসনভার গ্রহণ করেন পুত্র মাজিদ। তার বিশেষ দৃষ্টি ছিল রাজ্যের সীমানা সম্প্রসারণের প্রতি, এবং এই সীমানা সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করেই পার্শ্ববর্তী রাজ্য কাছাড়ের সঙ্গে বাজিদের বিবাদ উপস্থিত হয়। কাছারি রাজ তাই প্রতাপগড় আক্রমণের জন্য সুযোগের অপেক্ষায় ছিলেন। জনশ্রুতি প্রচলিত আছে যে প্রতাপগড়ের অধিপতি সুলতান বাজিদের পুত্র মারামতকার ময়মনসিংহের জঙ্গলবাড়ির ভূস্বামী বংশে বিবাহ স্থির হলে বীরপুরুষ মারামত উদয় ও ভুদাই নামক বিশালদেহী দুই মল্ল ভাইকে পিতার দেহরক্ষী হিসেবে রেখে বিবাহ উপলক্ষে সসৈন্যে যাত্রা করেছিলেন ময়মনসিংহে। মারামত কাহের অনুপস্থিতির সুযোগ নিয়ে পার্শ্ববর্তী কাছারি রাজ্যের রাজা প্রতাপগড় আক্রমণ করলে দুই সাহসী মল্ল ভ্রাতা মাত্র 12 জন কোজা নিয়ে এই সমূহ সর্বনাশ থেকে সেদিন প্রতাপগড়কে রক্ষা করেছিল। সেই থেকে এই উদয় ও বুধাই নিহত সৈন্যদের কাটা মুন্ড এক স্থানে মালার আকৃতিতে সাজিয়ে রেখেছিল। এর থেকে পরবর্তীকালে এর নাম হয় মুন্ডমালা, এবং পরবর্তীকালে দেখি এই মুন্ডমালার পাশে একটি দিঘি খনন করা হয়েছে। এর মুন্ডমালার নামেই দিঘির নাম হয়ে যায় মুন্ডমালার দিঘি। সুতরাং আমরা দেখলাম যে এভাবেই স্থান নাম অধ্যয়নের মাধ্যমে আমরা ইতিহাসের পুনর্গঠন করতে পারি। আমাদের পরবর্তী পর্বের আলোচ্য বিষয় কিংবদন্তি ও লোকমানস। ছড়া, প্রবাদ, গীতিকা, স্থান নামের মতো কিংবদন্তির যথার্থ বিশ্লেষণ ইতিহাসকে বা ঐতিহাসিককে তার লক্ষ্যে পৌঁছতে অনেকটা সাহায্য করে। কিংবদন্তি ইংরেজি লেজেন্ড এর বাংলা পরিভাষা। এর মূল নিহিত আছে লাতিন লেজেয়ার শব্দে, যার অর্থ টু রিড। আশুতোষ ভট্টাচার্য লিজেন্ড এর প্রতিশব্দ হিসেবে বাংলা ইতিকথা শব্দটি চয়ন করেছেন। সুধীর কুমার করণ বেছে নিয়েছেন অবদান শব্দটি, এবং আমরা জানি যে রবীন্দ্রনাথ বাংলায় এই শব্দটি প্রচলনের বিরোধিতা করেছিলেন। কিন্তু লেজেন্ডের বাংলা প্রতিশব্দ হিসেবে ইতিকথা বা অবদান কোনোটি সর্বজন মান্যতা পায়নি। বহু ব্যবহারের ফলে কিংবদন্তি লেজেন্ডের বাংলা প্রতিশব্দ হিসেবে সর্বজন মান্যতা পেয়েছে। কিংবদন্তি ইতিহাস নয়, কিন্তু এর কাহিনী এমন কোনো এক ঘটনার উপর ভিত্তি করে সৃষ্টি করা হয় যাতে উত্তরপুরুষ বিশ্বাস করে যে এই ঘটনা সত্যি একদিন ঘটেছিল। তাদের দৃষ্টিতে এই ঘটনার ঐতিহাসিক সত্যতা আছে। অতীতে এমনটা ঘটেছিল এই বিশ্বাসে ভর করেই লোকসমাজ কোনো উৎসব, মেলা, দেবদেবী, জলাশয়, স্থান, ব্যক্তি কিংবা বিশেষ কোনো ঘটনা অবলম্বনে পরম্পরাগতভাবে রচনা করে যান কিংবদন্তি। ইতিহাসবিদ এর থেকে কোনো পাথুরে প্রমাণ পাবেন না হয়তো, কিন্তু সংশ্লিষ্ট গোষ্ঠীর সমাজ মানুষের বাস্তব চিত্রটি পাওয়া যায় কিংবদন্তি থেকে। তাই সামাজিক সাংস্কৃতিক ইতিহাস রচনায় কিংবদন্তির গুরুত্ব অপরিসীম। কিংবদন্তি কেন্দ্রিক আমি বরাক উপত্যকার দুটি স্থান নামের উল্লেখ করছি। একটি হচ্ছে বিবির গ্রাম, অন্যটি হচ্ছে ঝঞ্ঝনিবিল। বিবির গ্রাম কাছাড় জেলায় অবস্থিত। জনশ্রুতি প্রচলিত আছে যে এই অঞ্চলে জনৈক মণিপুরী ব্যক্তি জঙ্গলাকীর্ণ পথে এক নাগা মেয়ে শিশুকে কুড়িয়ে পেয়েছিলেন। মেয়েটি যুবতী হলে তাকে নিয়ে বৃদ্ধ পিতার দুশ্চিন্তার অন্ত ছিল না, কারণ মণিপুরী সমাজের চিরাচরিত সংস্কার অনুযায়ী নাগা মেয়েকে কোনো যুবক যদি স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারে না। আবার মণিপুরী সমাজের সংস্কার মতে বেড়ে উঠেছে বলে নাগা জনজাতির লোকেরাও এই মেয়েকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে অসম্মত। পালিত মেয়ে ও বৃদ্ধ পিতার এই সংকটকালে ত্রাতার ভূমিকায় হাজির হয়েছিলেন জনৈক ব্রিটিশ রেভিনিউ অফিসার। নৃত্যগীতে পারদর্শী
অসামান্য রূপসী এই মেয়েটির রূপগুণে মুগ্ধ হয়ে এই ব্রিটিশ রেভিনিউ অফিসার মেয়েটিকে পত্নীরূপে গ্রহণ করেছিলেন। বলা হয় ব্রিটিশ এই অফিসার যে গ্রামে তার বিবি অর্থাৎ স্ত্রী লাভ করেছিলেন সেই গ্রামের নামই পরবর্তীকালে হয় বিবির গ্রাম। আরেকটি নাম আমি উল্লেখ করছি, সেটির নাম হচ্ছে জঞ্জনী বিল। আসলে মূলত এটি একটি বিলের নাম, এবং এই বিলের নামকে কেন্দ্র করে পরবর্তীকালে একটি অঞ্চলের নাম হয়ে গেছে জঞ্জনী বিল। জনশ্রুতি প্রচলিত আছে যে এককালে এই বিলে গভীর রাতে ঝনঝন করে শব্দ হতো। লোকবিশ্বাস বলে এই বিলে দেবী মনসার গুপ্তধন একটি সিন্ধুকের মধ্যে রক্ষিত ছিল। এই সিন্ধুকটি প্রায় রাতে পার্শ্বস্থ খালের পাড়া গ্রামের পূর্ব দিকে একটি বটগাছের পাশে চলে আসতো। তখনই ঝনঝন করে শব্দ হতো, অথচ কেউ এই সিন্ধুকটিকে দেখতে পেত না। এককালে নাকি বিভিন্ন সামাজিক অনুষ্ঠান পূজা পার্বণ সম্পাদন করতে বাসনপত্রের প্রয়োজন হলে আগের দিন ওই বটগাছের নিচে পান সুপারি দিয়ে এলে গভীর রাতে সিন্ধুকটি লোকচক্ষুর আড়ালে এসে প্রয়োজনীয় বাসনকোসন রেখে যেত। কিন্তু কোনো এক সময় জনৈক ব্যক্তি লোভে পড়ে বাসনপত্রাদি রেখে দিল। এখন আর পান সুপারি দিয়ে আমন্ত্রণ জানালেও বাসনপত্র ওঠে না এবং সিন্ধুকের ঝনঝন শব্দ আর শোনা যায় না। অবশ্য দেবতার এই গুপ্তধন সম্পর্কিত এরকম জনশ্রুতি আমরা জানি যে বাংলাদেশের সর্বত্রই প্রচলিত আছে। এবার আমি বরাক উপত্যকার করিমগঞ্জ জেলায় অবস্থিত এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল সনবিলের পার্শ্ববর্তী অঞ্চল থেকে ক্ষেত্র সমীক্ষার মাধ্যমে সংগৃহীত 3টি কিংবদন্তির আলোকে লোকমানসের অভিব্যক্তিটুকু বিশ্লেষণের প্রয়াস করব। প্রথম কিংবদন্তি সহিজা বাদশাকে নিয়ে। সহিজা বাদশাকে নিয়ে করিমগঞ্জ জেলায় প্রচলিত আছে বহু মৌখিক কাহিনী। তিনি আসলে শহীদ হামজা। লোকমুখে উচ্চারিত হতে হতে শহীদ হামজা সহিজা বাদশায় রূপান্তরিত হয়েছেন। তিনি হজরত শাহজালালের সঙ্গে আসা 360 আউলিয়ার একজন। তার মৃত্যুর পর তার উপর দেবত্ব আরোপ করা হয়েছে। হিন্দু মুসলমান উভয় সমাজের নিচুতলার মানুষেরা তার একনিষ্ঠ ভক্ত। প্রচলিত জনশ্রুতির ভিত্তিতে অচ্যুতচরণ তথ্যনিধি চৌধুরী করিমগঞ্জের প্রতাপগড় পরগনার ছাগলমোয়া অঞ্চলে অবস্থিত বাদশার মোকামকে সহিজা বাদশার মোকাম বলে চিহ্নিত করেছেন তার বিখ্যাত গ্রন্থ শ্রীহট্টের ইতিবৃত্তে। অচ্যুতচরণ চৌধুরীর বক্তব্যকে সমর্থন করে ইতিহাসবিদ সুজিত চৌধুরী তার ফকলোর অ্যান্ড হিস্ট্রি অফ বরাকভ্যালি গ্রন্থে লিখেছেন, কোট, "It is likely that Shahid Hamza or Shahija was buried at Chagalmoa, and so this Muqam has attained a special sacredness. And the influence of Badsha is so overwhelming in the villages around Chagalmoa that all probability this Muqam was the center from which the cult of Badsha spread." কিন্তু বৃহত্তর সনবিল অঞ্চলে প্রচলিত জনশ্রুতি মতে সনবিলের পূর্ব তীরের কল্যাণপুর গ্রামে অবস্থিত মোকামই সহিজা বাদশার প্রকৃত মোকাম। প্রচলিত একটি লোকসঙ্গীতে বাদশার বিচরণ ক্ষেত্রের বর্ণনাও এই সাক্ষ্য বহন করছে। লোকসঙ্গীতটি এরূপ: পূবেতে কাছাড়ের আইল, পশ্চিমে সনবিল, তার মাঝে করণ খেলা বাবা সহিজা পীর। ও বাবা সহিজা পীর, তোমার ঘোড়া কেনে লামে না। কল্যাণপুর গ্রামের এই মোকামের পাশে পরবর্তীকালে গড়ে তোলা হয়েছে একটি কালী মন্দির। বর্তমানে স্থানটি মোকাম কালীবাড়ি নামে বিখ্যাত। মোকামের পাশে কালী মন্দির তৈরির পেছনে সহিজা বাদশার সঙ্গে অনাহারি বাবার শিষ্য জ্যোতি বাউলকে, এই জ্যোতি বাউলের যে পাঠ আছে করিমগঞ্জ জেলার ঘিলাইটিকর মৌজায়, সেই জ্যোতি বাউলকে অভিন্ন হৃদয় বন্ধু হিসেবে বর্ণনা করে সনবিল অঞ্চলে একটি জনশ্রুতি প্রচলিত আছে। সেটি হচ্ছে, জ্যোতি বাউলের সাধনস্থল ছিল সনবিল অঞ্চলের পশ্চিম তীরে সন্ন্যাসীপাট্টা নামক এক গ্রামে। বন্ধু সহিজা বাদশার অনুরোধে বিলের পূর্ব তীরে মোকামের পাশে সাধনস্থল তিনি নির্মাণ করেন এবং এটি আজকের কালীবাড়ি। হিন্দু মুসলমান দুই সাধক বন্ধু একে অপরের সাধনস্থলে না এসেও যাতে পরস্পরের মধ্যে মত বিনিময় করতে পারেন, এজন্যই দুই বন্ধুর পাশাপাশি অবস্থান। আসলে মধ্যযুগে হজরত শাহজালাল ও শ্রীচৈতন্যের প্রভাবে সুরমা বরাক উপত্যকার লোকায়ত জীবনে এক সমন্বয়ী ভাবধারা গড়ে উঠেছিল। সহিজা বাদশাহ ও জ্যোতি বাউলকে কেন্দ্র করে গড়ে ওঠাই কিংবদন্তি লোকমানসের সাম্প্রদায়িক সদ্ভাবনার উজ্জ্বল নিদর্শন। সধর্মী আস্থা রেখেও দুই ধর্মাবলম্বীদের মধ্যে প্রীতির সম্পর্ক যে বজায় রাখা যায়, এই কিংবদন্তিটি এর প্রকৃষ্ট প্রমাণ।
সাধনার প্রকার ভিন্ন হলেও লক্ষ্য এক ও অভিন্ন। ক্ষেত্র সমীক্ষায় গিয়ে প্রত্যক্ষ করেছি কালীবাড়িতে সমবেত ভক্তরা জাতি বর্ণ নির্বিশেষে শ্রদ্ধা ভরে আজও প্রদীপ জ্বালায় বাদশার মোকামে। ইচ্ছা পূরণের জন্য নত জানু হয়ে মানত করে বাদশার কাছে। এর কারণ লোকায়ত সমাজ ও সাম্প্রদায়িক চেতনায় ঋদ্ধ। ধর্মগত সম্প্রদায়গত বিভেদ তাদের মধ্যে নেই। তাদের জীবনে পারস্পরিক সৌহার্দ্যের যে সহজ অথচ গভীর দর্শন রয়েছে, সুইজা বাদশাহ ও জ্যোতি বাউল কেন্দ্রিক কিংবদন্তিটি এরই বাংময় রূপ। দ্বিতীয় কিংবদন্তি নূপুর মাঝি কেন্দ্রিক। সনবিলের পশ্চিম তীরে ফাকুয়া গ্রামের এক টিলায় ছিল নূপুর মাঝির বসতি। তার নামেই টিলার নামকরণ নূপুর টিলা। উচ্চারণ বিকৃতিতে নেফুর টিলা পরিবর্তিত হয়েছে নেফুর টিলা। কালের নিয়মে এই টিলা আজ জনবসতিপূর্ণ হলেও একসময় ছিল গভীর জঙ্গলাকীর্ণ। জনমানবহীন এই টিলায় ছিল নিঃসন্তান নূপুর মাঝির বাসস্থান। সনবিলে খেয়া পাড়াপাড় ছিল তার পেশা। কোনো এক গভীর রাতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি তার নাম ধরে ডাকতে থাকেন সনবিল পার করে দেওয়ার জন্য। নূপুর মাঝির সেই রাতের যাত্রাই ছিল অগস্ত্য যাত্রা। কারো মতে তাকে ডেকে নিয়ে গেছেন স্বয়ং শিব, অন্য মতে নূপুর মাঝিকে ডেকে নিয়ে গেছেন স্বর্গের অপ্সরীগণ। পরবর্তীকালে মাঝি মাল্লাদের অনেকেই নাকি নূপুর মাঝিকে সনবিলের গভীর বুকে রাতে একান্তে সোনার দ্বার সোনার বইটা বেয়ে যেতে দেখেছেন। নূপুর মাঝির সোনার নৌকা গভীর রাতে আজও সনবিলে ভেসে বেড়ায়। লোকমনে এই বিশ্বাস দৃঢ় প্রতীত। সৌভাগ্যের অধিকারী যারা, তারা এই নৌকার দেখা পায়। মৎস্যজীবীরা যেদিন পলকে এই নৌকা দেখতে পায়, সেদিন তাদের জালে ধরা পড়ে অপর্যাপ্ত মাছ, এমন বিশ্বাসও লোকমনে প্রচলিত। নূপুর মাঝি নেই, কিন্তু কিংবদন্তির নূপুর মাঝি বেঁচে আছেন, বেঁচে থাকবেন এই অঞ্চলের প্রতিটি লোকমনে। কিংবদন্তিটি সৃষ্টির পেছনে ক্রিয়াশীল লোকমানসের অধ্যাত্ম ভাবনা, পরমের প্রাপ্তিতে জীবন সফল করার বাসনা, জীবনবেলার শেষ সীমায় দাঁড়িয়ে শ্রেয়ের কাছে নিজেকে সঁপে দেওয়ার আকুতি। প্রতিটি মানুষ জীবনবৃত্তের শেষ সীমানায় দাঁড়িয়ে যেদিন সুর তুলে মন মাঝি তোর বইটা নেড়ে আমি আর বাইতে পারলাম না, তখন সমাজ সংসারের সমস্ত কোলাহল তার কাছে হয়ে ওঠে অসহনীয়। ডোরহীন মায়ার বন্ধন ছিন্ন করার জন্য বেকুল হয়ে ওঠে মন। ক্ষেত্র সমীক্ষায় গিয়ে কয়েকজন অশীতিপর বৃদ্ধের সঙ্গে কথোপকথনে জেনেছি নূপুর মাঝিকে ঘিরে তাদের আফসোসের কথা। নূপুর মাঝির মতো তাদেরও যদি একদিন ডেকে নিয়ে যেতেন গভীর রাতে, তাহলে ধন্য হতো তাদের মানব জীবন। এমনই আকুল আকাঙ্ক্ষার অভিব্যক্তি শোনা যায় সবার মুখে। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে সেই অঞ্চলের লোকসমাজ পুরুষানুক্রমে আজও নূপুর মাঝির কিংবদন্তি বলে জীবনের শেষ কেয়া পাড়াপাড়ের প্রহর গুণে। আমাদের সংগৃহীত সর্বশেষ কিংবদন্তিটি জাদু বিশ্বাস কেন্দ্রিক। সনবিলের পূর্ব তীরে অবস্থিত অন্যতম প্রাচীন গ্রাম দেবোদ্ধার এর অধিবাসী রাধামণি দাস ও তার স্ত্রী রোহিণীবালা দাস ছিলেন 4 কন্যা সন্তানের জনক ও জননী। রোহিণীবালার পিত্রালয় কালীগঞ্জের যদুটিলায়। করিমগঞ্জের পার্শ্ববর্তী কানিশাইলের লেংটি পীর বা ল্যাংটা পীরের সঙ্গে তার সাক্ষাৎ হয়। পীরের কাছে রোহিণীবালা পুত্র সন্তান লাভের আকাঙ্ক্ষা ব্যক্ত করলে পীর মন্ত্রপুত একটি কলা দেন। পীর প্রদত্ত মন্ত্রপুত কলা খেয়ে রোহিণীবালা যথাসময়ে এক পুত্র সন্তানের জননী হন। ছেলের নাম রাখা হয় পদরঞ্জন দাস। পীরের কথা মতো মাত্র 7 বছর বয়সে পদরঞ্জনকে সংসার থেকে মুক্ত করে দেবসেবায় নিয়োগ করা হয়। তার নতুন নাম হয় পদরঞ্জন গোস্বামী। কিন্তু পীরের মন্ত্রপুত কলাকেই জন্ম বলে অচিরেই তিনি কলা বাবা নামে পরিচিত হন এবং দেবোদ্ধারের নিকটবর্তী আনন্দপুর গ্রামে অবস্থিত তার মন্দিরটি কলা বাবার মন্দির বা কলা বাবার আশ্রম নামে খ্যাতি লাভ করে। সংহত সমাজের কাছে তিনি খ্যাত হন সাধক বা গুণিন হিসেবে। আনন্দপুর, বড়ুয়ালা, জারলবাড়ি, কালীগঞ্জ, সনবিলের পার্শ্ববর্তী ইত্যাদি বিভিন্ন গ্রামে রয়েছেন তার শিষ্য। লোকজীবনে জাদুর প্রভাব অপরিসীম। মানব সভ্যতার ওষাকাল থেকে মানুষ তার সাধ্যাতীত কোনো কিছু লাভ করার জন্য আশ্রয় নিত জাদু বা জাদুমূলক
আচারকৃত্যের। এই জাদু বিশ্বাস ও সংস্কার থেকে আধুনিক যুগের মানুষও কিন্তু সম্পূর্ণ মুক্ত নয়। কিছু ব্যতিক্রম ছাড়া আজও সন্ন্যাসী পীর ফকিরের জলপড়া কিংবা তাবিজ কবজের প্রতি রয়েছে আমাদের অগাধ ঐতিহ্যিক বিশ্বাস। বাংলা তথা বিশ্ব লোক সাহিত্যের পরতে পরতে আছে মন্ত্রগত কলা কিংবা অন্য কোনো ফলকে গর্ভধারণ করার বহুবিধ বর্ণনা। স্টিভ থমসন বর্গীকৃত আন্তর্জাতিক এই মোটিভটি হলো কনসেপশন ফ্রম ইটিং, T511। সুন্দরীমোহন দাস বিরচিত ছিলঠি রামায়ণে আমরা দেখি যে সন্ন্যাসী প্রদত্ত মন্ত্রপত বস্তুকে কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা 4 পুত্র সন্তান লাভ করেছেন। রামায়ণে উল্লেখ আছে এভাবে, কুবাইতনে আইলা রাজা মুনির অন্দর, কুবাইতনে আইলা মুনি রাজার অন্দর, গাট্টা গাট্টা 4 পুয়া ঐল রাজার ঘর। জাদুবস্ত্র মাধ্যমে না পাওয়াকে পাওয়ার বা অসাধ্যকে সাধন করার যে চিরায়ত বিশ্বাস লোকমনে ক্রিয়াশীল, কলাবাবার কিংবদন্তিতে ঘটেছে এই বিশ্বাসের প্রতিফলন। এইভাবে প্রতিটি অঞ্চলে প্রতিটি লোকসমাজ তাদের মৌখিক ঐতিহ্যে সমাজ মনস্তত্ত্বের বিচিত্র রং রূপ এবং ইতিহাসের টুকরো টুকরো উপকরণকে ধরে রাখে বংশ পরম্পরায়। তাই মৌখিক সাহিত্যধারার যথাযথ বিশ্লেষণ ব্যতীত, লৌকিক ঐতিহ্যের যথাযথ বিশ্লেষণ ব্যতীত আমাদের সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের পুনর্নির্মাণ অসম্ভব। নমস্কার, আমি এখানেই আমার বক্তব্যের ইতি টানলাম। সৌগত চট্টোপাধ্যায় আছেন? সৌগত? তো ধৈর্য সহকারে শোনার জন্য সবাইকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাই খুব ভালো থাকুন। আবারও ইংরেজি নববর্ষের একরাশ গোলাপের শুভেচ্ছা জানাই সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।